খাও বাবা, তোমার পছন্দের সব আইটেম আমি রান্না করেছি, মনটা ভরে খাও। এই তোরা এখনো বসে আছিস কেন, খেতে পারছিস না? কি রে, তোরা এগুলো কি খাচ্ছিস? আমি তো দেখতেই পাচ্ছি তুই ভাত খাচ্ছিস। তুই পানি ভাত কেন খাচ্ছিস আর নিচে কেন বসছিস? মা, তুমি এগুলো কি শুরু করছো? আমি যা শুরু করেছি ভালোই করেছি, যে যেটা প্রাপ্য আমি তাকে সেটাই দিয়েছি, এটা দোষের কোথায়? আচ্ছা মা, তুমি না মা, তুমি একজন মা হয়ে আর একটা মেয়ের সাথে এমন আচরণ কেন করতেছো? হ্যাঁ, তোমারই তো মেয়ে, তুমি তো ওকে জন্ম দিছো, আর যাকে জন্ম দিছো তার সাথে এমন আচরণ করার সময় একটু খারাপ লাগতেছে না? আমিও তোমার মেয়ে, ও তোমার মেয়ে, আর দুই মেয়ের মধ্যে এত ভেদাভেদ কেন করতেছো? আমাকে তুমি মাথায় করে রাখতেছো, তোমার মেয়েকে তুমি মাটিতে বসে রাখতেছো, এটা তো ঠিক না। এক জামাইকে তুমি মাটিতে বসে খাওয়াইতেছো, আর এক জামাইকে তুমি চেয়ার টেবিলে বসে ভাত খাওয়াচ্ছো, এগুলো কেন করতেছো তুমি? একটা কথা কি তুমি ভুলে গেছো মা? যখন তুমি অসুস্থ ছিলে, আমাকে বিয়ে দেওয়ার পর আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তখন তো শেফাই তোমার দেখাশোনা করেছিল। শেফা একটা ভুল করছে, ও ভালোবেসে ওর ভালোবাসা মানুষকে বিয়ে করছে। আমার কাছে মনে হয় কি জানো মা, এটা কোনো পাপ না, এটা কোনো অপরাধ না। মা, তুমি সব সময় না সমাজের কথা চিন্তা করো, তোমার সমাজের লোক কি বলবে, তার টাকা পয়সা আছে কিনা তুমি এমন লোক খুঁজো। টাকা পয়সা দিয়ে কি সবসময় সুখ শান্তি পাওয়া যায় মা? টাকা পয়সায় না সুখ শান্তি পাওয়া যায় না। আর তুমি যে কাজ করতেছো, আমি না এখন তোমার বাড়ি থেকে চলে যাবো, এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। দেখ তানহা, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। ওকে আমার কথা শুনেছে? হ্যাঁ, ওকে আমি বলেছিলাম ভালো ঘরে ভালো ছেলে দেখে বিয়ে দিব, তা না উনি কোথা থেকে এক চাষা বসা গরিব ফকিন্নির বাচ্চাকে বিয়ে করেছে। ওকে দেখলে পরে আমার করুণা হয়, ঘৃণা হয়। ওকে মেয়ে বলতে আমার বিবেকে বাঁধে, তাই আজকে থেকে ওকে আমি মেয়ে বলে পরিচয় দিতে চাই না। আর ও যেটা করেছে না, ওর কারণে এই সমাজে আমি মুখ দেখাতে পারি না, তাই ওর মতো মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। আচ্ছা আম্মা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি তো এই দুইটা মেয়ের জন্ম দিয়েছেন তাই না? কিন্তু এক চোখে লবণ বিক্রি করছেন, আর এক চোখে দুধ বিক্রি করছেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি মানছি যে আপনার মেয়েটা ভুল করে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে, সে গরিব মানুষ, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করবেন? আর আমি ধনী বলে আমার টাকা পয়সা আছে দেখে আমার সাথে ভালো ব্যবহার করবেন? আজকে আমার টাকা আছে, কাল আমার টাকা নাও থাকতে পারে। কাল যখন আমার টাকা পয়সা না থাকবে, তখন আপনি আমার সাথে সেম ব্যবহারটাই করবেন, যেই ব্যবহারটা আপনি সাব্বিরের সাথে করছেন, যেটা মানা আমার দ্বারা একদমই সম্ভব না। তানহা, এই বাড়িতে আমি আর একটা সেকেন্ডের জন্য থাকতে চাই না। তুমি না বলেছিলে তোমার মা অনেক ভালো মানুষ? আমি এই বাড়িতে আসার পর থেকেই তো দেখতে পাচ্ছি তোমার মা কেমন ভালো মানুষ। চলো, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। মা, আজকের পর থেকে তোমার দুটো মেয়েই মারা গিয়েছে। যেদিন তুমি তোমার ছোট মেয়েকে নিজের আপন মনে করতে পারবে, যেদিন তুমি ওকে মেনে নিতে পারবে, সেদিনই না আমরা এই বাড়িতে আসবো, তার আগে এই বাড়িতে আসবো না। চলো। তা না বাবা, বাসা তোমরা যেও না। আসলে তোমরা ঠিকই বলেছো, এতদিন আমি অন্ধ ছিলাম, আজকে আমার চোখ খুলে গেছে। আমি এতদিন সাব্বির শিফার সাথে যে ব্যবহারটা করেছি সেটা সম্পূর্ণটাই ভুল করেছি। আসলে দুজনেই তো আমার মেয়ে, দুজনেই তো আমার নিজের পেটের সন্তান। আসলে কেন এমন করেছি? আসলে কি জানো বাবা, প্রত্যেকটা মাই চায় তার সন্তান ভালো থাকুক, সুন্দর থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু আমি জানি সাব্বির অনেক গরিব ঘরের সন্তান, যার কোনো অর্থ নেই, না পারছে আমার মেয়েকে সুখে রাখতে, না পারছে শান্তিতে রাখতে। আজকে আমার মেয়ের অবস্থা দেখলে আমার করুণা হয়। এই জন্য রাগের মাথায় আমি ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমি দুটো মেয়ের ভিতরে অনেক বড় বিভেদ সৃষ্টি করে ফেলেছি। বাবা সাব্বির, তুমি আমাকে ক্ষমা করে দাও। রিচি আম্মা, আপনি এসব কি বলতেছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আপনি তো আমার মা। মা কি কখনো সন্তানের কাছে ক্ষমা চায় বলেন? সে ছোটবেলা থেকে বাবা মারে হারাইছি, মানুষের কুষ্টা লাত্তি খেয়ে এই পর্যন্ত বড় হয়েছি। তারপর ভাবছি শিফারে বিয়ে করার পর থেকে আমার একটা মা আছে, মায়ের আদর যত্ন ভালোবাসা পাবো। কিন্তু না, ওইটাও আমার কপালে জোটে নাই, আমি সেটাও পাই নাই। কিন্তু মা, আমি আপনাকে অনেক ভালোবাসি। যখন আপনার কথা শুনি শিপার কাছে আমি পাগল হয়ে যাই, মা ভালো আছে কিনা, মা সুস্থ আছে কিনা। কিন্তু মা, আপনি আমার ভালোবাসা বুঝলেন না, আমাকে বুঝলেন না। বাবা সাব্বির, দেখো এতদিন আমি যেটা করেছি সম্পূর্ণই ভুল করেছি। আসলে আমার দুটো মেয়ের ভিতরে আমি বিভেদ সৃষ্টি করে রেখেছিলাম, কিন্তু আজকে আমার ভুলগুলো আমি বুঝতে পারছি। তানহা আর বাসার আমার ভুলগুলো আমার ধরিয়ে দিয়েছে। আজকে থেকে তোমরা দুজনই আমার মেয়ের জামাই, আর আমার দুটোই মেয়ে একসাথে বসে একই টেবিলে খাবে, ঠিক আছে? বসো বাবা, বসো সাব্বির, এখানে বসো। তানহা ভিতর থেকে খাবারগুলো নিয়ে আয়, একসাথে বসে খাবে। মা, এ কি মা, তুমি কান্না করছো কেন? কই মা,
আমি তো কাঁদতেছি না, আসলে কি কাজ করার সময় আমার চোখে ময়লা পড়ছে তো, তাই চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছি না। কাজ করার সময় চোখে ময়লা পড়েছে মানে? আমার বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তুমি কেন কাজ করছো? বৌমা এত রাগ করো কেন? এটা তো আমার পোলার বাড়ি, তাই না? পোলার বাড়িতে যদি মা কাজ করে সমস্যা কি? তাই তো আমি নিজের থেকেই কাজ করতেছি। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি আমার শাশুড়ি মা, তুমি এই বাড়ির কোনো কাজ কখনো করবে না। তুমি নামাজ পড়বে, রোজা করবে এবং আমাদের জন্য দোয়া করবে, কিন্তু তা না করে তুমি কি করছো? এখানে কাজ করছো। তার মানে এই বাড়ির কোনো মেম্বার তোমাকে কাজ করার হুকুম দিয়েছে। কার এত বড় সাহস, হ্যাঁ, যে কিনা আমার মাকে কাজ করতে বলেছেন? তার নাম বলো, আমি তাকে দেখে নিচ্ছি। কেউ কোনো কথা কয় নাই বৌমা, বিশ্বাস করো। আমার শুয়ে বসে খাইতে ভালো লাগে না, সারাক্ষণ শুয়ে বসে টিভি দেখে কি ভালো লাগে কও? এই জন্যে তো মনে করছি টুকটাক যদি একটু কাজ করি আমার শরীরটাও ভালো থাকবো, মনটাও ভালো থাকবো, তাই তো কাজ করতেছি। তুমি আমার প্রশ্নের উত্তর দিবে না, তাই তো? কোনো সমস্যা নেই। সত্যি কথা কিভাবে বের করতে হয় তার টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। সাব্বির, শিফা, কই তোরা? তাড়াতাড়ি এদিকে আয়। বৌমা ওদের কিছু বললো না বৌমা। আরে কিরে আপা, তুই কখন আসলি? সাব্বির, আমি কিছুক্ষণ আগে এসেছি। তুই আমাকে একটা কথা বল, এই বাড়িতে কাজের বুয়া থাকতে আমার শাশুড়িকে দিয়ে কে কাজ করাচ্ছে? হ্যাঁ, কে কাজ করার হুকুম দিয়েছে তাকে? আরে তুই এমন সামান্য বিষয় নিয়ে উত্তেজিত হচ্ছিস কেন? আমি বলেছিলাম, কারণ কি জানোস, এই যে আন্টি তো সারাক্ষণ শুধু শুয়ে বসে থাকে আর নামাজের সময় নামাজ পড়ে, তাই ভাবলাম বাসার যে কাজের বুয়াগুলো আছে না, ওদেরকে বিদায় করে দিই। বিদায় করে দিলে বাকি কাজগুলো আন্টি করুক, তাহলে তোদের খরচটাও কমবে। তাই এই চিন্তা করে আমি এই কাজটা করেছি। জাস্ট শাট আপ। তুই হলি আমার বাড়ির গেস্ট, 2 দিনের জন্য আমার বাড়িতে মেহমান হয়ে এসেছিস। তোকে আমার বাড়িতে মাতব্বরি করতে কে বলেছে? হ্যাঁ, তুই কাকে কি করতে বলেছিস? তুই জানিস না এইটা আমার মায়ের সমতুল্য শাশুড়ি মা? তাকে আমি কোনোদিনও পরের চোখে দেখিনি। আমি আমার নিজের মায়ের মতো ভালোবেসেছি। আর তুই কিনা তাকে হুকুম দিয়েছিস? কেন করেছিস তার সাথে এমনটা? আপু, তুই তো রাগ করছিস কেন? আমি তো তোদের ভালোর জন্যই করেছি। ভেবেছি তোদের কাজের লোক থাকলে তোদের মাসে মাসে কত টাকা খরচ দিতে হয়, আর তোর শাশুড়ি তো আছেই, সে তো বসে বসেই খায়। সে যদি একটু হাতে হাতে কাজ করে দেয় তাহলেই তো হয়ে যায়, তাই না? তাই আমরা কাজের লোকদের বের করে দিয়েছি। চুপ কর, আর একটা কথাও বলবি না। অনেক বড় হয়ে গিয়েছিস, তাই না? আমার টাকা পয়সার জন্য তোদের এত চিন্তা হয়ে গেল কবে থেকে? আচ্ছা, আমি মানলাম আমার টাকা সেফের জন্য তোরা 2 জন মিলে ডিসিশন নিয়েছিস। এতই যেহেতু মায়া লাগছিল, তাহলে আমার শাশুড়ি মাকে দিয়ে কাজ না করিয়ে তোরা 2 ভাই বোন কেন কাজ করলি না? আর তুই জানিস আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু আমার মনে হয় না যে এটা আমার শ্বশুর বাড়ি। আমার মনে হয় এটা আমার নিজের বাড়ি। আমি অনেক ভাগ্য করে এমন একটা সুন্দর পরিবার পেয়েছি, যে পরিবারে শাশুড়ি মা না, বরং আমার নিজের মতো একটা মা পেয়েছি, ভালো একটা স্বামী পেয়েছি। আর তোরা সেই মানুষটাকে অসম্মান করেছিস। না, তোরা 2 জন এই বাড়িতে আর থাকতে পারবি না। সাব্বির, তুই আমাকে একটা কথা বলতো, আর যদি আমার শাশুড়ি মার জায়গায় আমাদের নিজের মা থাকতো, তাহলে কি তার সাথে তুই এই কাজটা করতে পারতি? কখনোই করতে পারতি না। কিন্তু তুই অনেক ভুল করেছিস। কি ব্যাপার যারা, তুমি এত চিল্লাচ্ছ কেন সাব্বিরের উপরে? কি হয়েছে? আয়দুল্লাহ ভাই, তুমি আসছো ভালোই হয়েছে। আপু তো মাথা মোটা, কিছুই বোঝে না। আমি তোমাদের ভালোর জন্যই কাজটা করেছি। এই যে তোমাদের বাসায় যে কাজের বউগুলো ছিল না, তাদেরকে আজকে বিদায় করে দিয়েছি। কারণ তো আন্টি তো সারাক্ষণ শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না, শুধু নামাজের সময় নামাজ পড়ে। তাই ভাবলাম কি কাজের বউগুলো বিদায় করে আন্টিকে দিয়ে বাসার যাবতীয় যে কাজগুলো আছে এগুলো করে, তাহলে তোমাদের টাকার খরচটা কমে যাবে। তাই এই চিন্তা করে আমি কাজের বউগুলোকে বিদায় করে আন্টিকে কাজ করতে বলেছি, বুঝেছো? সাব্বির, আই, তোমাকে কে বলেছে যে উনি আমার সৎ মা? উনি আমার আপন মা। আমি কখনো তোমাকে বলেছি যে উনি আমার সৎ মা? তুমি বলছো যে উনি আমার সৎ মা। উনি আমার আপন মা, আমার নিজের মা। তুমি আমার নিজের মাকে সৎ মা বানিয়ে দিচ্ছ, তাই না? আর তোমাকে মাতব্বরি করতে কে বলেছে? কে বলেছে যে আমাদের বাসার কাজের বুয়াদেরকে বের করে দিতে, তাদেরকে বের করে আমার মাকে দিয়ে কাজ করাতে? তোমাকে কি আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলাতে বলেছি? তোমরা এসেছো এ বাসায় 2 দিন বেড়াতে, বেড়াবা, বেরিয়ে চলে যাবা। সেটা না করে তোমরা আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলাচ্ছ। এত সাহস কোথা থেকে পেলে? আর আমি একটা জিনিস কোনোভাবেই বুঝলাম না, তোমার মাথায় এটা কিভাবে আসলো যে কাজের বুয়া বের করে দিয়ে আমার মাকে দিয়ে কাজ করলে আমাদের খরচ কমে যাবে? আরে আমাদের টাকা পয়সা কি কম আছে যে কাজের বুয়া ছেড়ে দিয়ে আমার মাকে দিয়ে কাজ করাতে হবে? যারা, তোমার এই ভাই আর তোমার এই বোনকে আমি কোনোভাবে আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না। ওদেরকে এ বাড়ি থেকে এখনই চলে যেতে বলো। তা না হলে যদি আমার মাথা গরম হয়ে যায়, আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। ওদেরকে চলে যেতে বলো।
তোরা এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে চলে যাবি, আর কখনো তোরা আমার এই বাড়িতে আসবি না। যা, বের হয়ে যা। মা, ওদের আচরণের জন্য আমি আপনার কাছে মাফ চাইছি মা। আজ থেকে আমি আপনাকে কোনো অযত্ন করব না, আমি নিজে আপনার খেয়াল রাখবো। আপনি প্লিজ ওদেরকে ক্ষমা করে দিবেন, আর কষ্ট পাবেন না। আমি কিছু মনে করি নাই বৌমা, তোমার মতো বউ আর বাসার মতো ছেলে পেয়ে তো আমি গর্ব করি। আপনার ফোনের ওয়ালপেপারে এটা কার ছবি সেভ করা? ওইটা আমার ছেলের ছবি। কি বললেন? এটা আপনার ছেলের ছবি? হ্যাঁ। চলুন আমার সাথে। কি হয়েছে, কি হয়েছে ম্যাডাম? বাসার হ্যাঁ বলো। কে ইনি? ইনি কি হয় তোমার? আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি ওনার কথা আমার কাছে কেন জিজ্ঞাসা করছো, আর উনি কে সেটা আমি কিভাবে জানবো? সত্যি কথা বলো, এই মহিলা কে হয় তোমার? আচ্ছা তুমি আমাকে খুলে বলবে কি হয়েছে? উনি কে সেটা বিশ্বাস করো আমি জানি না, উনি কে সেটা আমাকে জিজ্ঞাসা করে কেন আমাকে হয়রানি করছো? উনি কে তাই না? উনাকে এখন তুমি চিনতে পারতেছো না? তুমি তোমার জন্ম ধরেনি মাকে এখন অস্বীকার করতেছো। ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী হয়ে তোমার মায়ের কথা কোনোদিন আমার কাছে তুমি স্বীকার করোনি। তুমি সবসময় আমাকে বলে এসেছো তোমার মা বাবা কেউ নেই, তুমি এই পৃথিবীতে এতিম। তুমি এতিম তাই না? তুমি যদি এতিম হয়ে থাকো তাহলে ইনি কে? কে ইনি? যেই মা তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মাকে তুমি অস্বীকার করতেছো। যেই মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, সেই মাকে আজকে চিনতে পারতেছো না। চিনতে খুব কষ্ট হইতেছে তাই না? কেন চিনতে পারবে এখন? এখন তো তুমি ভালো আছো, খুব ভালো আছো, বড় একটা মেয়েকে বিয়ে করেছো, খুব শান্তিতে আছো, তোমার কোনো কিছুর অভাব নেই। এখন যদি তুমি এই বাড়ির চাকরানির মাকে স্বীকার করো যে উনি তোমার মা, তাহলে তোমার ইমেজ থাকবে না তাই না? তোমার ইমেজ তো একদম ধূলিসাৎ হয়ে যাবে তোমার শ্বশুর বাড়িতে। এই জন্য তুমি স্বীকার করবে না কোনোদিন। দেখো তোমার না স্বীকার করার কোনো প্রয়োজন নেই, যেটা সত্য সেটা আমি বুঝে গিয়েছি। এই মায়ের চেহারার দিকে তাকালে না সব কিছু বোঝা যায়। ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত মায়ের আদর ভালোবাসা কাকে বলে সেটা পাইনি। আমি সবসময় ভাবতাম আমি যেই ছেলেকে বিয়ে করব তার মা থাকবে, বাবা থাকবে, তাদের সাথে আমি পুরো একটা সংসার সুন্দরভাবে করব। কিন্তু তোমাকে যখন পেলাম তুমি আমাকে শুধু একটা কথাই বলেছিলে, তোমার এই পৃথিবীতে কেউ নেই। তোমার উপর আমার খুব মায়া দয়া হয়েছিল, এই জন্য তোমাকে আমি বিয়ে করেছি। আর তুমি যেহেতু তোমার মাকে স্বীকার করনি, তোমার মতো পুরুষের সাথে না আমি সংসার করব না। তোমার মাকে নিয়ে না আমি এই বাড়িতে থাকবো। আজকের পর থেকে উনি আমার মা, তোমার মা না। তুমি যেহেতু তোমার মাকে স্বীকারই করতে পারতেছো না, তোমার এতটাই লজ্জা মাকে মা বলে স্বীকার করাতে, তাহলে আর কোনোদিন তোমাকে স্বীকার করতে হবে না। মা আজকের পর থেকে আমার কাছে থাকবে, আর তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। থাক মেম সাহেব, যে ছেলে নিজের মাকে পরিচয় দিতে অস্বীকার করে, ওরকম ছেলের পরিচয় নিতে আমার দরকার নাই। আমি তার মা হতে চাই না, কারণ আমি তো চাকরানি। সে কিভাবে আমার পরিচয় দিবে বলেন? আসলে কি জানেন মেম সাহেব, আমার ছেলেটা যখন চাকরির খোঁজে ঢাকায় আসলো, 1 বছর 2 বছর 5 বছর আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আমি কত জায়গায় খুঁজেছি, ওরে পাইনি। তবে আসার সময় জানেন ওর ফোনটা আমার কাছে রেখে এসেছিল। আমি সেই ফোনটা নিয়ে ঢাকায় চলে আসি শুধুমাত্র আমার ছেলের দেখা পাওয়ার জন্য, তার খোঁজ নেওয়ার জন্য। কিন্তু ঢাকায় এসে এই পেট তো আর বোঝে না আমি কোথায় থাকবো, কি খাবো, কোনো দিশা পাইতেছিলাম না। তাই মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছিলাম, শুধুমাত্র যদি আমার ছেলের দেখাটা পাই। আজকে আমার ছেলের দেখা পাইছি, কিন্তু আমার ছেলে আর আমার নাই মেম সাহেব। আমার ছেলে এখন কোটিপতি মেয়ের জামাই, আমি তার চাকরানি মা, সেটাই আমার পরিচয় দেয় না। দরকার নাই, ওরকম ছেলে আমার দরকার নাই মেম সাহেব। আজকে থেকে জানবো আমার বাসার নামে কোনো ছেলে ছিল না, যাও ছিল সে মারা গেছে। মা মা আমার ভুল হয়ে গেছে মা। মা আমি টাকার নেশে অন্ধ গিয়েছিলাম, তোকে ভুলে গিয়েছিলাম মা।
মা ওকে তুমি মাফ করে দাও। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একটা বয়স্ক মা আছে। মা আমি তোমার খোঁজ খবর নিইনি, আমি ভুল করে ফেলেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আর কখনো এমন ভুল কাজ করবো না, আই প্রমিস মা। ওর বাবা, আসলে সন্তানরা তো সবসময় ভুলই করে, মা তো তা মনে রাখে না। আরে আমি তো তোরা জন্ম দিয়েছি, কষ্ট করে মানুষ করছি, আমি কি তোর অন্যায়গুলো মনে রাখতে পারি বাবা? আমি সব ভুলে গেছি। সরি মা, আমি আর কখনো তোমাকে রেখে দূরে থাকবো না, আমাকে মাফ করে দাও মা। জামাই বাবাজি, ঈদের মধ্যে যে আমাদের বাসায় তুমি বেড়াতে এসেছো এজন্য আমি অনেক অনেক খুশি হয়েছি। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? এই ফকিন্নির বাচ্চা কেন এই বাড়িতে এসেছো? এই আমি কি একবারও বলেছি তোমাকে আমাদের বাড়িতে আসতে? আম্মা আপনি এসব কি কইতেছেন? আমরা তো আপনাদেরকে দেখতে আইছি, আপনারা দেখতে আইছি। এই যে সামনে ঈদ না, এর লেগে আপনার লেগেই দেখেন মার্কেট করে নিয়ে আইছি, কাপড় লইছি কিনা। তুমি কি করে ভাবলে যে সামনে ঈদ তুমি মার্কেট করে আমার জন্য কাপড় চোপড় নিয়ে আসবে আর আমি সেই কাপড় পরে ঈদ উদযাপন করব? ভাবতে লজ্জা করলো না? ফকিন্নির বাচ্চা, আমি তো ভালো করেই বুঝি আসলে ওইটা ছিল একটা উসিলা। তোমরা দুজন এসেছো আমি যাতে তোমাদের ঈদ মার্কেট দেই, আবার ঈদে ভালো মন্দ রান্না করব, আর ওই গন্ধ শুকে শুকে ঠিক আমার বাসায় চলে এসেছো, তাই না? তোমার আমি আগেই কইছিলাম এই বড়লোক বাড়িতে আহার কোনো দরকার নেই, আমাদের এই ছোট লোকের বাড়ি ভালো আছে। এখানে থাকলে আরো বেশি অপমানিত হইতে হইব। চলো আমরা এখান থেকে চলে যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ভাইজান কই আর যাবো? ওই যে আমার বাড়িতে যাইতেছি, আমার এই ভাঙা কুড়ে করে যাইতেছি, কারণ এই বড়লোক বাড়িতে তো আমাদের থাকার কোনো সামর্থ্য নাই, আমাদেরকে শোভা পায় না এই বাড়িতে। আমি তো এই বাড়িতে যাইতে চাই নাই, আপনি আমারে বারবার ফোন করে বলছেন আইতে, তাই আমি আইছি। কারণ আমি তো জানি এই বাড়িতে আইলে অপমানিত হইতে হইব, অপমান সহ্য করতে হইব, তাই আমি চাইনি আইতে। কিন্তু ভাইজান একটা কথা কি জানেন, আমরা কি অন্যায় করছি বলেন তো? আমরা তো কোনো ভুল কাজ করি নাই, আমরা দুজনরে ভালোবাসে বিয়ে করছি। আমি শিপারে ভালোবাসি, শিপাও আমারে ভালোবাসি। এটা কি আমাকে অপরাধ ছিল কোন ভাইজান? আর তাছাড়া আমাদের টাকা পয়সা না থাকতে পারে, ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু আমাদের ওই ছোট্ট করে অনেক ভালোবাসা আছে, আমরা অনেক খুশি আছি, অনেক শান্তিতে আছি। শিপাও তো এই বাড়ির মাইয়া, ও এই সোসাইটিতে বড় হয়েছে, কিন্তু ও আমার ভালোবাসা ও আমার সাথে নিজের মানে নিতে পারতেছে। আমি ওরে অনেক ভালো রাখতে পারতেছি, আমি চাই না যে ও কখনো কষ্ট পাক। ভাইজান আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি আমাদেরকে ফোন করে আইন না এখানে সবার সামনে অপমান করতেছেন। আমরা এখনই চলে যাবো এই বাড়ি থেকে, আমি আর জীবন এই বাড়িতে আমু না, কারণ এই বাড়িতে আসার চিরদিনের জন্য রাস্তা বন্ধ করে দিছে আজকে আমার আম্মা। চলো শিফা আমরা চলে যাই। দাঁড়াও সাব্বির, যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। মা, তানহা আপু তো আমার মতো সেম একই ভুল করেছে, কিন্তু কই ওদেরকে তুমি কিছু বলো নাই? ওদেরকে তো তুমি ঠিকই মেনে নিয়েছো, কিন্তু আমার বেলায় তুমি সাব্বিরকে এখনো জামাই হিসেবে মানতে পারো নাই। কারণ আমার জামাই গরিব, আর্থিকভাবে অসচ্ছল। দেখো মা, আমরা দিন না দিন খায় ঠিকই চলি, কিন্তু ও আমাকে অনেক ভালো রেখেছে। আমি ওর থেকে যখন যা চেয়েছি তখন আমাকে তাই দিয়েছে, কোনো কিছুর কমতি রাখে নাই। কিন্তু মা জানো, মানুষটা কত কষ্ট করে দিন রাত এক করে তোমার জন্য উপহার কিনে নিয়ে এসেছে, কিন্তু তুমি ওকে কোনো মূল্য দাও না, সব সময় ছোট করে কথা বলেছো, কোনো দিনও তুমি ওকে আমার জামাই হিসেবে প্রাধান্য দেওই নাই। সব সময় কটু কথা যেইভাবে পেরেছো ওইভাবে তুমি অপমান করেছো। কেন মা? তুমি যেহেতু সাব্বিরকে মেনে নিতেই পারো নি, আমরা আর আসবো না এই বাড়িতে। যেই বাড়িতে আমার জামাইয়ের কোনো মূল্য নাই সেই বাড়িতে আমিও থাকবো না। চলো সাব্বির। তোমরা কোথাও যাবে না, এখানে দাঁড়াও। আচ্ছা মা, আপনার ওদের নিয়ে কি সমস্যা আমাকে বলুন তো? আচ্ছা একবার চিন্তা করুন তো, আমিও তো সেম কাজটাই করেছিলাম। আপনার বড় মেয়েকে আপনার বাড়ি থেকে আমি নিয়ে চলে গিয়েছিলাম, ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম। আমি যখন ওকে বিয়ে করেছিলাম তখন কিন্তু আমার পকেটেও কোনো টাকা ছিল না, আমি অনেক গরিব ছিলাম। আর ও আমাকে সাহস জুগিয়েছে, যার কারণে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আপনি কেন শুধু শুধু ওদের সাথে এমন করছেন? আপনি একটাবার ওদেরকেও সুযোগ দেন না, দেখুন ও কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আজ হয়তো গরিব মানুষ, কালও গরিব মানুষ নাও থাকতে পারে। আর আজ আমার টাকা পয়সা হয়েছে, কাল তো আমার টাকা পয়সা নাও থাকতে পারে, আমি কাল গরিব হয়ে যেতে পারি।
আপনি কাল কি তখনই আমাদের সাথেও খারাপ ব্যবহার শুরু করবেন? আমাদেরকেও কি দূর দূর করে তাড়িয়ে দেবেন? আজকে আমার টাকা হয়েছে দেখে আমাকে এই ছোপায় বসিয়ে রাখছেন, আর আপনার ছোট যেমন কিছু নেই বলে ওর সাথে কুত্তার মতো ব্যবহার করছেন। কিন্তু কেন মা, একবার বলতে পারেন? আসলে আমি এতদিন অনেক ভুল করে এসেছি। টাকার আত্ম অহংকারে আমি মানুষকে মানুষ মনে করিনি, গরিবকে কখনো মানুষ হিসেবে মূল্যায়নই করিনি। আসলে এগুলো সম্পূর্ণই ছিল ভুল। আজকে তোদের কথাই বুঝতে পেরেছি, আসলে এতদিন আমি অন্ধ ছিলাম, আজকে আমার চোখ খুলে গেছে। আসলে গরিবরাও তো মানুষ, আর যেখানে আমার মেয়ে সুখে আছে সেখানে তাকে মেনে নিতে তো আমার কোনো সমস্যা নেই। সবসময় টাকা দিয়ে তো সব কিছু বিচার বিশ্লেষণ করা যায় না। আচ্ছা বাসার, তানহা, তোরা যেমন এ বাড়িতে যে মর্যাদা পেয়েছিস, বাসার যেমন জামাই হিসেবে আমি তাকে মর্যাদা দিয়েছি, ঠিক তেমনি আজকে থেকে ওদেরও সম্মান দিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু সবাই একসাথে থাকবো আর একসাথে ঈদ উদযাপন করব। ঠিক আছে। বেবি, আমরা এইখানে ঘুরতে যাব। ওকে, কক্সে ঘুরতে যাব। বৌমা, আমি বুঝতে পারি না, প্রতিদিন এই ছেলেটাকে নিয়ে এসে রুমের ভিতরে ঘন্টা পর ঘন্টা আড্ডা দাও, এটা কি তুমি একদম ঠিক কাজ করছো? ঠিক না বেঠিক সেটা কি আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে? শুনুন, আমি খুব ভালো করে জানি কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য খারাপ। সো এখানে এসে আপনাকে কথা বলার কোনো দরকার নেই। আর আপনি কেন এখানে আসছেন? আপনার এখানে কে আসতে বলছে? কেন বৌমা, তুমি এই বাড়ির বৌমা আর আমি তোমার শাশুড়ি, অবশ্যই কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমি ভালো করেই বুঝি। আর এই জন্যই বলছি, এই ছেলেটা কেন প্রতিদিন তোমার কাছে আসে? বেবি দেখো না, এই মহিলাটা বেশি কথা বলতেছে, আমার না এগুলো সহ্য হচ্ছে না। তুমি একদম ঠিক কথা বলছো। আমার সামনে আমার বেবিটাকে এভাবে অপমান করতেছে, আর আমি সেটা মুখ বুজে সহ্য করব? কখনোই না। বেবি, তুমি কষ্ট করে এখানে একটু বসো, দেখো না আমি বুড়ির কি হাল করি। এই, অনেক কথা বলতেছিস তাই না? মুখ খুব চলে, আজকে তোর হাত আমি ভেঙে ফেলবো। এই, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কিভাবে পারো আমার মায়ের গায়ে হাত তুলতে? কই না তো, কিছু না। আম্মা, আপনি ব্যথা পাইছেন? এই হাতটার মধ্যে খুব ব্যথা, তাই না? ওই যে আম্মা না হাতটার মধ্যে ব্যথা পাইছে, বুঝছো? এই জন্য হাতটা জাস্ট একটু আদর করে দিতেছিলাম হাতে। এই চুপ! আর একটা মিথ্যা কথা তুমি বলবে না। অনেক নাটক করেছো, তোমার অনেক নাটক আমি অফিস থেকে আসার পর দেখছি। আমি 1 ঘন্টা হলো অফিস থেকে এসেছি, আর আসার পর থেকে তোমার নাটক দেখছি। এত নাটক দেখতে না আমার আর ভালো লাগছে না। তার আগে তুমি আমাকে এটা বলো যে ওই ছেলেটা কে, যে তোমার সাথে এক সময় শুয়েছিল আমার বেডে? আর কি বলবো, তুমি তো সব কিছু জেনেই গিয়েছো। এখন তো আর মিথ্যা বলার কিছু নেই। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ও আমার বয়ফ্রেন্ড। আর তোমাকে কেন বিয়ে করেছি জানতে চাও? শোনো, কারণ তুমি একজন পুলিশ অফিসার, তুমি আমাকে ঠিকমতো সময় দিতে পারবে না, তুমি ঠিকমতো বাসায় থাকবে না। আর তুমি যেই সময় বাসায় থাকবে না সেই সময় আমি আমার বয়ফ্রেন্ডকে সময় দিব। এই জন্যই আমি বিয়ে করেছি। আর তোমাকে বিয়ে না করে যদি আমি অন্য কাউকে বিয়ে করতাম, তাহলে তো আমি আমার বয়ফ্রেন্ডকে সময় দিতে পারতাম না, ওর সাথে আমি ভালোবাসার সময়টা কাটাতে পারতাম না। এই জন্য ইচ্ছা করে তোমাকে বিয়ে করেছি। তোমাকে না আমি বিন্দু পরিমাণ ভালোবাসি না, বুঝতে পারছো? ঠিক আছে, তুমি যদি তোমার প্রাক্তন প্রেমিককে আমার বাসায় নিয়েই আসবে, তাহলে এখানে কেন? আর তুমি আমাকে বিয়েই বা কেন করেছিলে? তুমি তোমার প্রাক্তন প্রেমিককে নিয়ে থাকতে আমাকে বিয়ে করার জন্য নাটক করার তো দরকার ছিল না। কেন নাটক করেছিলে? ও আচ্ছা, এজন্য নাটক করেছিলে যে আমি চাকরির জন্য বাইরে বাইরে থাকবো, আর আমার সেই সুযোগ নিয়ে তুমি তোমার প্রাক্তন প্রেমিক নিয়ে আমার বেডে নোংরামি করবে, তাই না? ঠিক আছে, তোমাকে তো আমি দেখবই, তার আগে তোমার প্রাক্তন প্রেমিককে আমি একটু দেখছি। এই, তুই জানিস না আমার একটা ফ্যামিলি আছে, ও আমার ওয়াইফ, ও বিবাহিত, তারপর তুই কিভাবে সাহস পেলি আমার বাসায় ঢোকার? স্যার দেখেন, এখানে আমার কোনো দোষ ছিল না। আপনার ওয়াইফ আমাকে ফোন করে ডেকেছে এখানে আসার জন্য, তাই আমি আসছি। এখন আমাকে এইসবের মধ্যে জড়াবেন না প্লিজ, আমি চলে যাই, এর থেকে ভালো হবে। এই, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, কি মানে ভয়ে এগুলো বলতেছো? হ্যাঁ, কত বড় শয়তান, যেই বিপদে পড়ছে এখন আর আমারে চিনে না। তোমার জন্য এত বড় বিপদে আমি পড়ছি, আর এখন তুমি আমারে বিপদে ফেলাইতেছো, তাই না? তোমার মতো মানুষের ভালোবেসে আমি সবথেকে বড় ভুল করছি। ব্যাস, এনাফ। তোমাদের নাটক অনেক দেখেছি, তোমাদের নাটক আমি আর দেখতে যাচ্ছি না। তার আগে আমি ওকে দেখবো, ওকে থানায় নিয়ে এমন ডিম থেরাপি দেবো, ও সারা জীবনের জন্য পরকে করা ভুলে যাবে। এই চল আমার সাথে থানায়, চল চল। স্যার,
কাঁপতেছেন কেন? কারণ এই জমিটা আমার লাগবে। দেখুন, আপনার এই জমিটা আমাদের পছন্দ হয়েছে, এই জমিটা আমরা কিনে নিতে চাই। আমি তো জমি বিক্রি করুম না। আমি কি একবারও কইছি যে আমি জমি বিক্রি করুম? ডোন্ট শাউট, আমরা তো আপনাকে ফ্রিতে বলছি না, এই জন্য আপনাকে আমরা মোটা অঙ্কের টাকা দিব, বাট এই জমিটা আমার লাগবেই। এই জমিটা আমার ইন্ডাস্ট্রির জন্য একদম প্রপার। সাহেব, আপনি কেন বুঝতে পারতেছেন না? আরে এই জমি দিয়ে আমার সংসার চলে, এই জমি আমি বিক্রি করুম না। এই জমি আপনি কিনতে চায়েন না সাহেব? আশ্চর্য, অশিক্ষিত মূর্খের মতো কেন কথা বলছো? তোমাকে এতগুলো টাকা দেয়া হচ্ছে, এই টাকা দিয়ে তুমি অন্য কিছু করো, অন্য বিজনেস করো, বাড়ি তুলে ভাড়া দাও, বাট এই প্রপার্টি, এই ল্যান্ড আমার লাগবে, বিকজ অফ এইটা আমার ইন্ডাস্ট্রির জন্য পারফেক্ট একটা ল্যান্ড। সাহেব, আপনি যখন আমার কথা শুনতেছেন না, আমার মাইয়া পোলা যদি জানতে পারে না, আপনার আর আস্ত রাখবো না। বাট তুমি আমাকে তোমার মেয়ে ছেলের ভয় দেখাচ্ছ? কোথায় কোথায় তারা? তারা আসার আগেই এই জমিটা আমার হয়ে যাবে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? একটা বয়স্ক মহিলা আমার মুখের উপর দিয়ে কথা বলছে আর তোরা দাঁড়িয়ে শুনছিস? দেখেন সাহেব, আপনি যখন আমার কথা মানতেছেন না, আমার পোলা মাইয়া যদি জানতে পারে, আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম। ডোন্ট শাউট। বয়স্ক মহিলা হয়ে আমার মুখে মুখে কথা বলছে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? এই রে দলিল, এই দলিলে এক্ষুনি ওর সাইন নিয়ে এই টাকাগুলোকে বুঝিয়ে দিয়ে এখান থেকে বের করে দে। নে। না, আমি কোনো কিছুতে সাইন করব না। আমি ওই টাকাও নিব না। আমার জমি আমি বিক্রি করব না। ধরো ওকে, এই ধরো ওকে, ধরো। না, আমি দেব না। কি করতেছেন আপনি এগুলো? ও আচ্ছা, তার মানে এই তোমার ছেলে মেয়ে, এর বড়াই তুমি করছিলে? বেয়াদব কোথাকার, তোর মাকে বুঝিয়ে এই জমিটা আমাদের বুঝিয়ে দে। না, আমার হাত পা বাইন্ধে রেখে কোনো লাভ হইব না আপনাগো। এইখানে যদি আমার বড় ভাই আসে না, তখন আপনাগো সবটির এমন শাস্তি দেব, সারা জীবন মনে রাখবেন আপনার এই কথা। তোকে, তোর ভাইকে আর তোর মাকে গর্ত করে আমি 10 হাত মাটির নিচে কবর দিয়ে দিব। গর্ত খুঁড়তে গেলে তো কোদাল লাগবে। আপনাদের কাছে কি কোদাল আছে, নাকি আমার কোদাল লাগবে আপনাদের? আমি বুঝলাম না আপনারা দুইজন কেন এনাদের সাথে এমন করছেন। হু আর ইউ? এই তুই কে? কি ব্যাপার? কে আপনি? আমার লোক জাস্ট আপনার পরিচয়টা জানতে চেয়েছিল, আর আপনি তার গায়ে হাত তুললেন। আমি তো আমার পরিচয় দিয়ে দিয়েছি, এখনো আমার পরিচয় পান নাই? আমি একটা জিনিস বুঝতেছি না, যে এই মানুষ দুইটা আপনাকে জমি দিতে চাচ্ছে না, আপনারা তারপরও কেন তাদের সাথে জোর করছেন? ও আচ্ছা, তার মানে আপনি ওনার বড় ছেলে আর এই পুচকে মেয়েটার বড় ভাই, তাই না? এক্স্যাক্টলি, আপনি ঠিকই ধরেছেন। বলতেই হবে যে আপনি বুদ্ধিমান। দেখুন, জমিটা নেওয়ার কথা মাথা থেকে ছেড়ে দিন, দিয়ে এখনই এখান থেকে চলে যান। ওয়েট, দেখুন, আমি যা করছি আপনার ফায়দার জন্য করছি। এই জমিটা আমার খুব পছন্দ হয়েছে। আফটার অল, এই জমিটাই আমার ইন্ডাস্ট্রির জন্য পারফেক্ট একটা জমি। দ্যাটস ওয়াই এই জমিটা আমি কিনতে চাই। বোকামি করবেন না। আর তাছাড়া জমিটা তো আমরা ফ্রিতে নিচ্ছি না, এই জন্য আপনাকে মোটা অঙ্কের টাকা আমরা আপনাকে অফার করছি। আপনি মোটা অঙ্কের টাকা কেন? যদি তার থেকে বেশি টাকা দেন, তারপরও যদি এই জমিনের মালিক আপনাকে জমিটা না দেয়, এই জমিটা নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার নাই। আর যেহেতু আমরা এই জমিটা আপনাকে দিতে চাচ্ছি না, তাই ভালোই বলছি এখান থেকে চলে যান। তাতে আপনাদের বরং ভালো। যদি না যান, তাহলে হয়তো অবস্থা আরও খারাপও হতে পারে। ওয়েট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে যদি একটা ইন্ডাস্ট্রি হয়, বড় কিছু মিল ফ্যাক্টরি হয়, তাতে করে কিন্তু এই এলাকার মান উন্নয়ন হয়ে যাবে। এই এলাকার অনেক দরিদ্র গরিব লোকজন আমার ইন্ডাস্ট্রিতে কাজ করবে। এতে করে কি হবে? কর্মসংস্থানের সৃষ্টি হবে। আপনারা অশিক্ষিত মূর্খরা তো এগুলো বুঝবেন না। তাই ভালোই বলছি, এই পুরো জমিটা আমার নামে লিখে দিয়ে আপনাদের টাকাটা নিয়ে নিন। প্রয়োজনে শহরে গিয়ে বাড়িঘর করুন। আপনি ঠিকই বলেছেন, এই জমিটা নিয়ে আপনারা ইন্ডাস্ট্রি করবেন, কিন্তু আপনার তো মাথায় এটাও রাখতে হবে যে এই জমিনের মালিক এই জমিটা আপনাকে দেবে কিনা। দেখুন, আপনি হয়তো এই ছোট্ট একটা জমি নিতে চাচ্ছেন, কিন্তু শুধু এই একটা জমি যে আমাদের, সেটা কিন্তু না। এই যে পিছনে যত জায়গা দেখছেন না, এই সব জায়গায় কিন্তু আমাদের। তারপরেও আমরা এই জায়গাটা আপনাকে দেব না। আমরা এই জায়গাতে কোনোভাবেই আপনাকে কারখানা তৈরি করতে দেব না। আমরা এই জমিনে জমি চাষ করব, আমরা এই জায়গাতে ফসল ফলাবো, আর সেই ফসল আমরা সবাইকে খাওয়াবো। ইয়েস,
তোরা তো শিখেছিস এটা, জমিতে ক্ষেত কামলা দেওয়া, জমি কুপিয়ে কিছু ফসল ফলাবি আর তা দিয়েই তোরা চলে যাবি। কিন্তু তোরা লাইফস্টাইল চেঞ্জ করতে জানিস না। যে টাকাগুলো তোদের দিচ্ছি সেই টাকা দিয়ে তোর 14 গোষ্ঠীর একদম জীবনের মান উন্নয়ন হয়ে যেত, বাট তুই কি করবি? তুই এখানেই জমিতে কামলা দিবি। ইউ স্টুপিড ব্রেনলেস ক্রিয়েচার। আপনি ঠিকই বলেছেন, আমরা যারা কামলা তারা স্টুপিড ব্রেনলেস। কারণ আমরা যদি এই কামলাগিরি না করি তাহলে আপনাদের না দুবেলা দুমুঠো খাবার জুটবে না। আমরা যদি আজকে ফসল ফলানো বন্ধ করে দেই, কালকে আপনাদের খাবার বন্ধ হয়ে যাবে। এই কথাটা হয়তো আপনারা ভুলে যান। কিভাবে ভুলে যান? আসলে এই কামলারা না ফসল ফলায় দেখেই আপনারা খেতে পারেন, এই কামলারা চাষবাস করা দেখেই আপনারা ঠিকঠাকভাবে চলতে পারেন। এই কামলাদের জন্যই আপনারা আজকে কোটিপতি হন, এই কামলাদের জন্যই আপনারা শিল্পপতি হন। আপনারা না এই কামলাদের মূল্যায়ন করতে জানেন না। এই কামলাদের কি মানুষ মনে হয় না? কেন যারা মাঠে ঘাটে কাজ করে তারা কি মানুষ না? এই তুই কিন্তু আমাকে অপমান করছিস। তুই ভুলে যাচ্ছিস আমি একজন বিজনেস টাইকুন, আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আর তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই আমার পাওয়ার সম্পর্কে জানিস? আমি যদি চাই এক চুটকিতে তোদের ফ্যামিলির সবাইকে গাছের সাথে বেঁধে রেখে এই জমি নিয়ে নিতে পারি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আপনারা শিল্পপতিরা পারেন তো এটাই, গরিবদের সাথে গায়ের জোর দেখিয়ে তাদের জায়গা জমিগুলো লিখে নিতে। তাদের জায়গা জমি লিখে নিয়ে তাদের জমি ন্যায্য পাওনা দেন না আপনাদের মতো শিল্পপতিরা। কিন্তু কেন বলতে পারেন? এই চাষবাস যদি না হয় তাহলে আপনারা চলবেন কিভাবে? আপনাদের তো এই চাষবাসের জন্য বরং জমিটা ছেড়ে দেওয়া উচিত। আপনারা সেটা না করে এই ফসলি জমি দিনের পর দিন কমিয়ে ফেলছেন। এই ফসলি জমিগুলো আপনারা কলকারখানা তৈরি করছেন, বায়ু দূষণ করছেন। এগুলো আপনাদের মাথায় থাকে না? দেখেন, আমি স্ট্রেট আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আপনারা হয় এখান থেকে চলে যান, না হলে কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। লেকচারে কিচ্ছু হবে না। যেহেতু এই জমিটা নিতে এসেছি, জমিটা নিয়ে তারপর এখান থেকে যাব। বাবা বাসার দেখ, ওরা তানোর গায়ে হাত তুলছে, আবার আমার জোর জবরদস্তি করতেছে ওই জায়গা লিখে নেওয়ার জন্য। ভাইয়া তুমি ওদেরকে ছাড়বে না, তুমি ওদেরকে এমন শাস্তি দাও আর কোনোদিন যেন কারোর সাথে এমন কোনো সাহস না পায়। ওরা আজকে মার গায়ে হাত তুলছে ভাইয়া। মা, তোমরা কোনো চিন্তা করো না, এবার খালি দাঁড়িয়ে দেখো যে আমি কি করি। দাঁড়াও, মা না হয় ওষুধটা পরে খাক। এই মেডিসিনের মধ্যে কীটনাশক মিশানো আছে, তাই না? আর তুমি আমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চাইছিলে। হাই, তোর কত বড় সাহস, তুই আমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলি। বৌমা, ও বৌমা, আমি বিছানাটা নষ্ট করে ফেলছি বৌমা, একটু এসে পরিষ্কার করে দাও। মা, ভাইয়া বসো বসো। মা, আপনি বিছানা নষ্ট করে ফেলেছেন, কোনো সমস্যা নেই, আমি আছি না, আপনার একমাত্র ছেলের বউ। আমি এই দুইটা হাত দিয়ে আপনার সব নোংরা পরিষ্কার করে ফেলবো। কিন্তু তার আগে আমি আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। ডক্টর বলেছে এই ওষুধটা যদি আপনি খান তাহলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, তাই না ভাইয়া বলো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। এই ওষুধ খেলে আপনার সব অসুস্থ চলে যাবে, আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ভাইয়া, মাকে একটু তুলে উঠাও, আমি তো একা ধরতে পারবো না। উঁচু করো, ধরো ধরো। আমি মা, দাঁড়াও, মা না হয় ওষুধটা পরে খাক। বাসার তুমি এই সময় বাড়িতে চলে এসেছো? কই, তুমি তো আমাকে কল দিয়ে আসলে না কেন? আমার বাড়িতে আমি আসব এবং কখন আসব, কিভাবে আসব, সেটা কি তোমাকে ফোন করে বলে আসতে হবে? বাই দ্য ওয়ে, তোমার হাতে ওইটা কিসের মেডিসিন? এটা আসলে মায়ের তো পেটের সমস্যা হয়েছে না, তাই আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর এই মেডিসিনটা দিয়েছে আর বলেছে মাকে খাওয়ালে মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তাই তো আমি মাকে মেডিসিনটা খাওয়াচ্ছিলাম। হ্যাঁ, এটা খুব ভালো ওষুধ, এটা খেলে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই এটা জেনে শুনে এটা নিয়ে আসলাম আর কি, মাকে খাওয়ানোর জন্য। ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, কিন্তু আমার তো তোমার ভাইয়াকে দেখে মনে হচ্ছে তোমার ভাইয়াও মনে হয় পেটের সমস্যায় ভুগছে। তুমি একটা কাজ করো, ওই মেডিসিনটা তোমার ভাইয়াকে দাও, তোমার ভাইয়া খা। কি বলছো তুমি সব যাতা? আমি তো সুস্থ আছি, পুরোপুরি সুস্থ আছি। আমার এক সময় ছিল একটু গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, অসুস্থ ছিলাম, তা ঠিক হয়ে গেছে, ডক্টর দেখিয়েছি না, এখন আমি পুরোপুরি সুস্থ আছি। আমার এই ওষুধ খাওয়া লাগবে না, এটা ওই মাই খাবে। আমি বলেছি এটা মায়ের থেকে তোমার দরকার, এই মেডিসিনটা তোমার ভাইয়াকে দাও, তোমার ভাইয়া খাবে। হ্যাঁ না,
ভাইয়া বলেছে না ভাইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, কিন্তু ভাই এখন সুস্থ। এই ওষুধটা মায়ের জন্য এনেছি, মাকে খাওয়ালে মা সুস্থ হয়ে যাবে, মাকে খাওয়িয়ে দিই। হ্যাঁ আমি বলেছি না মা খাবে না, তোমার ভাই খাবে, তোমার ভাইকে দাও। আরে না, ভাইয়া এই ওষুধ খেতে পারবে না। কেন ভাইয়া খেতে পারবে না? আরে ভাইয়া এই মেডিসিন খেতে পারবে না, কারণ এই মেডিসিনের মধ্যে কি? এই মেডিসিনের মধ্যে কীটনাশক মিশানো আছে, তাই না? আর তুমি আমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলে। তাই কেন করেছো এই কাজটা আমার মায়ের সাথে? তো আমি আর কি করতাম? হ্যাঁ তুমিই বলো, তুমি তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকো। আর আমি তো এই বাড়িতে বউ হয়ে আসিনি, বরং দাসী হয়ে এসেছি। এই অসুস্থ মহিলাটা সারাদিন বিছানাটা নোংরা করে ফেলে, আর আমাকে কষ্ট করে নোংরাগুলো পরিষ্কার করতে হয়। তুমি জানো আমার কতটা ঘৃণা লাগে, আমি কেন এইসব করব? তাছাড়া আমি হয়েছে এ বাড়ির বউ, আমি তো রাজরানীর হালে থাকবো। আর আমি আমার ভাইয়ের একমাত্র আদরের বোন, তাই আমার ভাইয়া আমাকে শিখিয়ে দিয়েছিল আর বলেছিল তোর সাথে তো আমার কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না, তুই তো আমার কোনো কথাই শুনিস না। আমি ওনার কথা শুনি না, ওনার কথা শুনে আমি এই বাড়ির বউ হয়ে আসলাম। আমি ওকে ভালোবেসেছিলাম তো কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম না ভালো ঘরের ঝামেলা মুক্ত একটা পরিবারে আমাকে বিয়ে দাও। তুমি কি বললে? না, বাসার অনেক ভালো ছেলে, ওর ঘরে একটা মাত্র মা আবার বয়স্ক, 2 দিন পর মরে গেলে সুখের সংসারটা তোর হয়ে যাবে। কই সুখের সংসারটা আমার হয়েছে না? চাকরানির মতো বুড়ির সেবা যত্ন করতে করতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আগে কি এটা বুঝেছিলাম? তোর ভালোর জন্য তো চেয়েছিলাম এটা, এখন আমার দোষ হয়ে গেছে না? প্রেম করছিস তখন মনে ছিল না? তুই প্রেম করছিস দেখেই তো দেখে শুনে দিলাম যে যাই হোক আর কোনো ছেলে সন্তান নিয়ে অনেক ভালো থাকবি, রাজধানীর মতো থাকবি। তা না করে এসে দেখি চাকরানির মতো তুই কাজ করেই যাচ্ছিস। এরকম কতদিন চলবে বলতো? ম্যাডাম, সাহেবের মা না বিছানা টিছানা সব নষ্ট কইরা দিছে, প্রসাব পায়খানা কইরা। আপনি একটু আমার লগে চলেন না, আমার একটু সাহায্য করেন। কি? আমি সাহায্য করব? হাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই বুড়ি হাগু মতো করেছে, এগুলো পরিষ্কার করবি তুই। আর তোর দ্বারা যদি সম্ভব না হয় তাহলে তুই যা, তোর কাজ করতে হবে না, তুই অন্য কাজ কর গিয়ে। ম্যাডাম, আমার হাতে তো এখনো অনেক কাজ বাকি আছে, আপনি যদি আমার একটু সাহায্য না করেন তাহলে আমি একা হাতে কেমনে করবো? একটু চলেন না ম্যাডাম। তোর তো ওই মহিলাকে ওভাবে ফেলে রাখ, তুই বাড়ির অন্য কাজ কর, ওনাকে পরিষ্কার করতে হবে না, যা। কি একটা অবস্থা, বাড়িটারে পুরো ডাস্টবিনে পরিণত করে ফেলছে। আমার আর ভালো লাগতেছে না এসব। ভালো কথা শোন, তোর বাসায় কি কীটনাশক আছে? হ্যাঁ কীটনাশক তো আছে, এখন কি বলবে? ওই কীটনাশক খেয়ে কি আমি মরে যাই? উফ আল্লাহ, আমি তোকে কেন মরতে বলবো? হ্যাঁ তোর ভালো চাই, তোর ভালো চাই দেখি তো তোর এখন আমার দোষ দেস না। আমি বলি কি, শুনলে তো, এর জন্যই আমি তোমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, যাতে এই আপদটা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হাই, তোর কত বড় সাহস, তুই আমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলি? তুই একবার চিন্তা করলি না যে আমি যদি এই বিষয়টা জানতে পারি তাহলে তোর আর তোর ভাইয়ের কি অবস্থা হবে? তুই জানিস না আমি আমার মাকে কত ভালোবাসি? আমার মা আমার কাছে কি? আরে আমার মা আমার কাছে জান্নাত, আর তুই আমার জান্নাতকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলি, তাই না? তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তখন তুই কি বলেছিলি? যে আমার মাকে তুই তোর মায়ের মতো করে ভালোবাসবি, তোর মায়ের মতো করে ভালোবেসে দেখাশুনো করে রাখবি। আর তুই তোর আসল রূপ আমাকে এভাবে দেখিয়ে দিলি। তুই তোর ভাইকে নিয়ে এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও, থাকলাম না আমি তোমার সংসারে, তাতে কি হয়েছে? হ্যাঁ আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি আমার বাবার বাড়িতে রাজরানীর হালে ছিলাম, আর এই বাড়িতে এসে চাকরানি হয়েছি। আমার এই সংসার কোনো দরকার নেই। যে সংসারে একটা বোঝাকে আমার পালতে হয় সেই সংসারে আমি থাকবো না, এখন আমি আমার বাবার বাড়িতে চলে যাব। ভাইয়া চলো। দাঁড়া, তোর কি ভেবেছিস এত সহজে তোদেরকে আমি ছেড়ে দেব? তোরা আমার মায়ের প্রাণ কেড়ে নিতে চেয়েছিলি, তোদেরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, তোদেরকে আমি কাঠ গড়ায় ওঠাবো। আমি তোদের ভিডিও রেকর্ড করে রেখেছি, আর এই ভিডিও রেকর্ড হবে তোদের নামে মামলা করার প্রধান প্রমাণ। এখন যা, আমার বাস থেকে বের হয়ে যা, তোদের সাথে আমার দেখা হবে কোর্টে। যা এখন এই মুহূর্তে তুই আর তোর ভাই আমার বাস থেকে বের হয়ে যা, যা বের হয়ে যা। মা, তুমি কোনো কষ্ট পেও না মা, এখন থেকে তোমার সব দেখাশোনা আমি নিজের হাতে করব, তোমার সব বল আমি পরিষ্কার করবো মা।
আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, আমাকেও অনেক ভালোবাসতে হবে। আমরা দুজন সুখে সংসার করবো বিয়ে করে। ঠিক আছে। আরে বাসার আমার বিয়ের ওনাটা ছেলেটা নিয়ে গেল, ওকে ধরো। আরে ধরতে গেলে তো সময় চলে যাবে, বিয়ে দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা বিয়ে করে ফেলি। আরে তুমি বুঝতেছো না কেন? এটা হচ্ছে আমার বিয়ের ওড়না, ওইটা আমার স্মৃতি। আমি আমার স্মৃতি কোনোভাবে হারাতে চাই না। যাই হোক তাড়াতাড়ি জামা ওড়না নিয়ে আসো। এই দাঁড়া, এই এই আরে এই দাঁড়া। হাতে কি করে আসলো? ফোনে কি যেন লাইনে আছে, দেখি। হ্যালো, কি আপনি এখন কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। আপু আপনি? আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম। আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে আসলে আগে থেকে বিবাহিত, আমার বোন জামাই হয়। হোয়াট? এটা কি করে সম্ভব হয়? সে যদি আপনার বোন জামাই হয়ে থাকে তাহলে সে আমাকে বিয়ে করতে যাচ্ছিল কেন? তাছাড়া আমি তাকে যতটুকু চিনি সে একজন আনম্যারিড পারসন, আর সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। না আপু, এটা একদমই আপনার ভুল ধারণা। ও আপনাকে বিয়ে করতে যাচ্ছে ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে আবার আপনার কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে আপনাকে ফেলে চলে যাবে। ও এরকম অনেক মেয়েদের সাথেই করে। কি? তার মানে আমার টাকা পয়সার জন্য ও আমাকে বিয়ে করতে চেয়েছিল? আমার সয় সম্পত্তি হাতে নেওয়ার প্ল্যান, তাই না? ওকে তো আমি দেখে নিব। কিন্তু ভাইয়া, আজকে তো আমরা বিয়ে করতে যাচ্ছিলাম, আমার হাতে সময়ও নেই, তাহলে এখন আমি কি করব? আপনি এখন চিন্তা করবেন না আপু, উপায় তো একটা আছে। আমি আপনাকে যেভাবে বলি আপনি শুধু সেটাই শুনেন। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, যারা কেউ ফোনে পাচ্ছি না, কোথায় গেল? কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আরে ভাইয়া, কোথাও যাচ্ছি না। আপনি তো জানেন যে আপনার বোন একটু বেশি বায়না করে। আপনার বোন একটু বায়না করলে তো একটু বাজারে যাচ্ছি আপনার বোনের জন্য কিছু একটা কিনতে। ও আচ্ছা, এটা তো খুব ভালো। আর আমার বোন তো তোমার ওয়াইফ হয়, ওয়াইফের তো সব দায়িত্ব কর্তব্য তোমার পালন করতেই হবে। সে যা যা পছন্দ করে তোমার তা নিয়ে আসতেই হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন। ও আচ্ছা, তাহলে ওনার বোন তোমার ওয়াইফ, তাহলে আমি কে? আমার সাথে যে তুমি আজকে বিয়ে করতে যাচ্ছিলে, এসব কি ছিল? আরে যারা, তুমি এসব কি বলছো? কিসের বউ, কিসের কি? তুমি ভুল শুনেছো। আসলে আমার বউটু কিছু নেই তো। এই, তোর বউ নাই মানে? তুই একটু আগে কি বলেছিস? তুই ভুলে গেছিস? হ্যাঁ, আমার বোনকে তুই বিয়ে করেছিস, তুই অস্বীকার করছিস? আপু, ও সবকিছু মিথ্যা কথা বলছে। আপনি ওর কথা একদমই বিশ্বাস করবেন না। কে আপনি? আর আপনার বোন কে? আমি কি আপনার বোনকে চিনি নাকি? যারা, তুমি ওনার কথা বিশ্বাস করো না, আমি ওনাদের কাউকে চিনি না। কি? আমি মিথ্যা কথা বলছি? কি এবার মনে পড়েছে কথা? হ্যাঁ আপু, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। আমি একদম সত্যি কথা বলছি। আপনি যদি আমার কাছে বিশ্বাস না করেন তাহলে আমার কাছে প্রমাণ আছে। আমি এখন আমার মা আমার বোনকে ডাকছি। মা, শিফা। যারা, তুমি এদের কথা বিশ্বাস করো না। কেন জামাই বাবাজি? তোমার বউকে কি তুমি চিনতে পারছো না? আর আমি যে তোমার শাশুড়ি, সেটাও কি তুমি চিনতে পারো না? চিনবেই বা কি করে? আসলে তো এটা তোমার ব্যবসা। একটা মেয়েকে বিয়ে করে তার সর্বস্ব শেষ করার পর আরেকটা মেয়েকে বিয়ে করবে, তাহলে চিনবে কি করে, তাই না? আপনি কি সব বলছেন? কিসের জামাই, কিসের বউ? আমি কি আপনার জামাই নাকি? আপনি যদি আমার কথা এখনো বিশ্বাস না করেন, আমার বোন আর আমার মাকে যদি বিশ্বাস না করেন, তাহলে আমার কাছে তো প্রমাণ আরো আছে। এই যে দেখুন। ছি ছি ছি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। যার ঘরে নাকি এত সুন্দর একটা বউ, সে কিনা আমার মতো একটা মেয়ের জীবন নষ্ট করতে চাচ্ছিল, তো আবার টাকা পয়সার জন্য। হেই, তোর যদি এতই টাকা পয়সা লাগতো তুই আমাকে সুন্দরভাবে বলতে পারতি, তোকে প্রয়োজন আমি দান করে দিতাম। তাও তো মানুষের জীবন নিয়ে তোর ছিনিমিনি খেলার কোনো অধিকার নেই। তুই কি ভেবেছিস? হ্যাঁ, মেয়েদের জীবন কি অনেক সস্তা? তোরা এক নারীতে কেন আসক্ত থাকতে পারিস না? হ্যাঁ, আমরা নারীরা যদি এক পুরুষে আসক্ত থাকতে পারি, তাহলে তোদের সমস্যা কোথায়? দাঁড়া, তুই যে কাজটা করেছিস এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমি তোকে পুলিশে দিব। হোক না, পুলিশে দিলে তো এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর লাইফে একটা কলঙ্কের দাগ পড়বে। আর আমি একটা মেয়ে মানুষ হয়ে কখনো এই কাজটা মোটেও করবো না। তাই আমি তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইমে তুই যদি অন্য কোনো মেয়ের সাথে এরকম করার চেষ্টা করিস না, তখন কিন্তু তোকে আমি ছাড় দিব না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিস। এই দেখ আমার আইফোন দে, আইফোন দে বলছি। আর কিছুদিন আগে যে আমি আমার বাড়িটা তোর নামে লিখে দিয়েছিলাম, আমার বাড়ির চাবি দে। তোর নোংরা চেহারা কোনোদিন আমাকে দেখাবে না। কি এবার কি শিক্ষা হয়েছে? এখনো সময় আছে, নিজেকে শুধরে আনি। ভাইয়া, আম্মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখুন, ওই মেয়েটা তো চলে গেছে, আর আমি ওই মেয়ের সাথে সংসার করবো না।
আমি ভুলে ওকে বিয়ে করতে যাচ্ছিলাম। আমি আপনার বোনের সাথে ভালোভাবে সংসার করবো। আম্মা, আমি কথা দিচ্ছি আপনার মেয়ের সাথে আমি ভালোভাবে সংসার করবো। কি সংসার করবি? তোর কি মনে হয় হ্যাঁ, নিজের চোখে এত কিছু দেখার পর আমার বোন তোর সাথে সংসার করবে? আরে আমার বন্ধু তোকে ডিভোর্স দেবে। আমি তোর সাথে কোনো সংসার করবো না। মা, কাপি, চলো।